আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম। তেজগাঁও মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে বিবি অনার্স ফোর্থ ইয়ারের স্টুডেন্টগণ তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তবিবা রহমান শেখ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, তেজগাঁও মহিলা কলেজ, তেজগাঁও, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনলাইনে আজ তোমাদের সঙ্গে আমার প্রথম ক্লাস। তোমরা জানো আমি তোমাদের যে কোর্সটি করাবো তার নাম অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2। অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 মূলত আমি কমার্স পাবলিকেশনের বইটি তোমাদের পড়াবো। তোমরা এই বইটি সংগ্রহ করে নিও। আমি তোমাদের পড়ানোর জন্য একটি লেকচার শিডিউল তৈরি করেছি। এই লেকচার শিডিউল অনুসারে আমি তোমাদের ক্লাসগুলো পরিচালনা করব। তোমরা লেকচার শিডিউলটা একটু খেয়াল করো। আমি এখানে 10টি লেকচার সাজিয়েছি। আমি আজ তোমাদের যে অধ্যায়টি করাবো তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 2, আর অধ্যায়টির নামকরণ করা হয়েছে রয়্যালটি অ্যাকাউন্টস। রয়্যালটি অ্যাকাউন্টসে আমি যে বিষয়ের উপর আলোচনা করব, যেটাকে আমি নাম দিয়েছি ডিসকাশন টপিকস, এই টপিকসগুলোর উপর আমি আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনবে। যেহেতু এটি ম্যাথ ক্লাস, ক্লাসটির গুরুত্ব অনেক বেশি। তোমরা মনোযোগ দিলে আশা করি তোমরা ক্লাসটি ভালো বুঝতে পারবে। আমিও চেষ্টা করব ক্লাসটি যাতে সুন্দর হয় সেভাবে পরিচালনা করতে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনার বিষয়ে চলে আসি। আমাদের আলোচ্য বিষয় রয়্যালটি অ্যাকাউন্টসের আজকে আমি 5টি টপিক নিয়ে আজ আলোচনা করব। এক নম্বর টপিক রয়্যালটি। প্রিয় শিক্ষার্থীরা, রয়্যালটি কী এ বিষয়টি তোমাদের জানতে হবে। রয়্যালটি হচ্ছে কোনো মালিকের মালিকানার সত্ত্ব বা সম্পদ ব্যবহারের জন্য মালিককে যে অর্থ প্রদান করা হয় ভাড়া বাবদ, তাকে বলা হয় রয়্যালটি। যদি একটু উদাহরণ দিই, বিষয়টি তোমাদের কাছে অনেক পরিষ্কার হয়ে যাবে। ধরো একজন লেখক বই লিখল, তার এই বইটি ব্যবহার করার জন্য পাবলিশারগণ তার সঙ্গে চুক্তিবদ্ধ হলো এইরকমভাবে যে একটি কপি যদি বাজারে বিক্রয় হয় তাহলে প্রতি কপির জন্য সে পাবে 100 টাকা। যদি 100 টাকা প্রতি কপির জন্য যদি পায়, ধরে নিলাম 1000 কপি বিক্রি হলো কোনো বছর, তাহলে সে পাবে 1 লক্ষ টাকা। সে পাবে কত? 1 লক্ষ টাকা। এটিকে রয়্যালটি বলা হয়। অর্থাৎ কোনো পাবলিশার যদি বইয়ের লেখককে প্রতি কপির জন্য 100 টাকা দেয়, কোনো বছর যদি 1000 কপি
বই বিক্রি হয় সেক্ষেত্রে পাবলিশার লেখককে প্রদান করবে 1,00,000 টাকা। এই 1,00,000 টাকাই হলো রয়্যালটি। আমাদের আলোচনার টপিক্সের 2 নম্বর বিষয় হলো মিনিমাম রেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, মিনিমাম রেন্ট সর্বনিম্ন ভাড়া। মিনিমাম রেন্ট সর্বনিম্ন ভাড়া। সর্বনিম্ন ভাড়া কি? সেটি হচ্ছে এরকম যে সকল বছরে উৎপাদন বা বিক্রয় একই রকম হয় না, কোনো বছর কম হয়, কোনো বছর বেশি হয়। এক্ষেত্রে মালিক পক্ষকে এমন একটা নিশ্চয়তা দেওয়া হয়, কোনো বছর উৎপাদন বা বিক্রয় কম হলেও একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ অবশ্যই তাকে ভাড়া বাবদ প্রদান করা হবে। এই নির্দিষ্ট পরিমাণ অর্থকে বলা হয় মিনিমাম রেন্ট। বলা যায় এরকমভাবে যে মালিকের সঙ্গে এরকম চুক্তি হলো যে আমরা প্রতি কপির জন্য আপনাকে প্রদান করবে 100 টাকা। 1000 কপি উৎপাদন হয়েছে কোনো বছরে, মালিক পাবে 1,00,000। এখন এরকম যদি হয়ে যায় যে কোনো বছর উৎপাদন কম হোক আর বেশি হোক, অবশ্যই তোমাকে 80,000 টাকা প্রদান করা হবে। কোনো বছর উৎপাদন বা বিক্রয় কম হলে অবশ্যই তোমাকে 80,000 প্রদান করা হবে। কোনো অবস্থাতে 80,000-এর কম প্রদান করা যাবে না। এই 80,000-ই হলো মিনিমাম রেন্ট। সে কোনো বছর উৎপাদন করতে যে দেখা গেল যে 100 টাকা করে প্রতি কপি উৎপাদন হলো 700 কপি, এক্ষেত্রে রয়্যালটি আসবে 70,000 টাকা। এক্ষেত্রে রয়্যালটি আসবে 70,000 টাকা। কিন্তু মালিককে অবশ্যই এবছর প্রদান করতে হবে 80,000 টাকা, কারণ মালিকের সঙ্গে এরকম চুক্তি হয়েছে যে কোনো বছর উৎপাদন বা বিক্রয় 80,000-এর কম হলেও অবশ্যই 80,000 প্রদান করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুটি বিষয় ক্লিয়ার করলাম, একটি হচ্ছে রয়্যালটি, অন্যটি হলো মিনিমাম রেন্ট। আমাদের আলোচনার 3 নম্বর বিষয় আমাদের আলোচনার 3 নম্বর বিষয় হচ্ছে শর্ট ওয়ার্কিংস। শর্ট ওয়ার্কিংস মানে ঘাটতি তো আমরা বুঝতেই পেরেছি ঘাটতি কি। মিনিমাম রেন্ট এবং রয়্যালটির মধ্যে যে পার্থক্য তাকে বলা হয় শর্ট ওয়ার্কিংস। বিষয়টি আরও সুন্দর করে পরিষ্কার করা যায় যে কোনো বছর রয়্যালটির পরিমাণ যদি মিনিমাম রেন্ট অপেক্ষা কম হয়ে যায়, ওই বছর শর্ট ওয়ার্কিংসের সৃষ্টি হয়ে যায়। আমরা উপরের উদাহরণে দেখেছি যে আমাদের মিনিমাম রেন্ট ছিল, রয়্যালটি ছিল 70,000, মিনিমাম রেন্ট অবশ্যই মালিককে 80,000 দিতে হবে। আমাদের উৎপাদন অনুসারে মালিক পক্ষ পাবে 70,000 টাকা, কিন্তু তাকে অবশ্যই দিতে হবে 80,000 টাকা। তাহলে 10,000 কি হলো? এখানে 10,000 টাকা ঘাটতি হয়ে গেল। 10,000 টাকা ঘাটতি হয়ে গেল। মালিককে 10,000 টাকা মালিকানা সত্ত্ব ব্যবহারকারী প্রদান করবে। এটি তার পকেট থেকেই যাবে, এটি তার এক প্রকার লস বা ক্ষতি। এটিকে বলা হয় শর্ট ওয়ার্কিংস। 4, শর্ট ওয়ার্কিংস রিকুপড। শর্ট ওয়ার্কিংস রিকুপড কি? কোনো বছর যদি শর্ট ওয়ার্কিং সৃষ্টি হয়, রয়্যালটি সংক্রান্ত চুক্তিপত্রে এরকম উল্লেখ থাকে যে এই ঘাটতি পরবর্তী একাধিক বছরে পূরণ করা যাবে, তবে শর্ত হলো মালিক পক্ষকে অবশ্যই মিনিমাম রেন্টের সমপরিমাণ টাকা প্রদান করতে হবে।
মিনিমাম রেন্টের সমপরিমাণ টাকা প্রদান করে শর্ট ওয়ার্কিংস রিকুপ করা যাবে। শর্ট ওয়ার্কিংস রিকুপ করতে যে মিনিমাম রেন্ট অপেক্ষা কম টাকা মালিককে প্রদান করা যাবে না। তাহলে যদি কোনো বছর ঘাটতি দেখা যায়, এই ঘাটতি পরবর্তী একাধিক বছরে এই ঘাটতিটা পূরণ করার সুযোগ আছে। আমাদের আলোচনার 5 নম্বর বিষয় প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, আমাদের আলোচনার 5 নম্বর বিষয় হচ্ছে সাব লিজ বা সাব রয়্যালটি। সাব মানে উপ, আমি একটা মালিকানা সত্ত্ব নিয়েছি, কারোর থেকে কোনো সম্পদ নিয়েছি, তার একটা অংশ আমি অন্যকে আবার ভাড়া দিয়ে দিলাম। এক্ষেত্রে আমি মালিক পক্ষকে রয়্যালটি প্রদান করব, আবার আমি যাকে ভাড়া দিয়েছি তার থেকে রয়্যালটি আদায় করব। সাধারণত রয়্যালটির পরিমাণ, সম্পদের পরিমাণ, তার মূল্য যদি অনেক বেশি হয়ে যায়, সেক্ষেত্রে ঝুঁকিকে কমানোর জন্য যে রয়্যালটি গ্রহণ করে সে অন্যকে আবার লিজ প্রদান করে। আমাদের এই অধ্যায়ের অঙ্ক রিলেটেড থিওরিটিক্যাল বিষয়গুলো মূলত আমি আলোচনা শেষ করলাম। তোমরা পাঠ্য বইয়ে যদি তোমরা বারবার এটা পড়ো আর একটু অধ্যায় করে, আশা করি বিষয়টি তোমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখন ম্যাথ করাবো। এই অধ্যায়ের আলোচনা করব সেই সকল বিষয়ের উপর। একটি ম্যাথ করাতে গেলে তোমাদের যা জানা প্রয়োজন, যাকে আমরা বলি সূত্র বা রুলস। আমি তোমাদের যে বইটি ফলো করব, কমার্স পাবলিকেশনের ইলাস্ট্রেশন অন 2/22। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে বইটি হয়তো আছে, তোমরা সংগ্রহ করে নিবে। তারপর আমি এটি ফটোকপি তোমাদের কাছে পাঠিয়ে দিব। আমরা একটু অঙ্কটা দেখি। এই অঙ্কটার আলোকে আমি রুলস আলোচনা করব। আসলে আলাদা করে রুলসগুলো লিখলে তোমরা হয়তো ভালো বুঝবে না, এ কারণে আমি একটি অঙ্কের আলোকে তোমাদের রুলসটা শেখাবো। রয়্যালটি মেইনলি একটা ইম্পর্টেন্ট অধ্যায়। সাধারণত প্রতি বছরে এই অধ্যায় থেকে তোমাদের অঙ্ক আসে। তা আমি তোমাদের এমন একটা অঙ্ক করাবো যে অঙ্কটায় তোমাদের মোটামুটি পুরো অধ্যায়টা কাভার করবে। দেখো, তোমরা একটু বইয়ের দিকে খেয়াল করো, ইলাস্ট্রেশন অন। এখানে যদি আমরা সামারিটা লিখি, একটা আমাদের প্রথম অঙ্ক করার জন্য প্রথমে আমাদের একটি ছক করে নিতে হবে। এই ছক করে নিলেই আমরা জাবেদাগুলো সহজে করতে পারবো। এখানে আমাদের একটি ছক করতে হবে। এটির নাম হচ্ছে অ্যানালাইসিস অফ রয়্যালটি পেয়েবল। দ্বিতীয়ত আমাদের জার্নাল করতে হবে। তৃতীয়ত জার্নাল থেকে খতিয়ান করতে হবে। আমি তোমাদের রয়্যালটি অ্যানালাইসিসটা এখন তোমাদের শেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, ইয়ার
আউটপুট রয়্যালটি মিনিমাম রেন্ট এক্সেস সাপার্ড short waxing written up CF short waxing written up payable এখানে 5 বছর উৎপাদন 4 বছর উৎপাদন দেওয়া আছে 2013 2014 2015 2016 আউটপুট কোশ্চেনেই দেওয়া আছে একটু তোমরা দেখো 10,000 70,000 80,000 1,20,000 এখন এখানে এটি হচ্ছে উৎপাদন রয়্যালটি আমরা কিভাবে বের করব দেখো কোশ্চেনে বলে দিয়েছে রয়্যালটির পরিমাণ একক প্রতি 50 পয়সা রয়্যালটির পরিমাণ একক প্রতি 50 পয়সা তাহলে 50 পয়সা দিয়ে যদি গুণ করি তাহলে এখানে আসবে 5,000 এখানে আসবে 35,000 অর্ধেক এখানে 40,000 এখানে 60,000 আমরা পেয়ে গেলাম রয়্যালটি এরপর মিনিমাম রেন্ট অবশ্যই কোশ্চেনে দেওয়া থাকবে এই অঙ্কে মিনিমাম রেন্ট দেওয়া আছে 30,000 এই 30,000 সব জায়গায় সমান হবে 30,000 2015 30,000 2016তেও 30,000 এরপরে এক্সেস ওয়ার্কিংস এক্সেস বলতে রয়্যালটি এবং মিনিমাম রেন্টের যে পার্থক্য সেটাকে কি বলা হয় এক্সেস এখানে দেখো রয়্যালটি 5,000 মিনিমাম রেন্ট কি 30,000 মিনিমাম রেন্ট অপেক্ষা রয়্যালটির পরিমাণ কম এই কারণে এখানে এক্সেসের প্রয়োজন নাই এখানে এক্সেস আছে কত আমাদের 5,000 এখানে 10,000 2016তে 30,000 সাপার্ড মানে শর্ট ওয়ার্কিংস বা ঘাটতি কোনো বছর যদি মিনিমাম রেন্ট অপেক্ষা রয়্যালটির পরিমাণ কম হয় আবার বলছি কোনো বছর যদি মিনিমাম রেন্ট অপেক্ষা রয়্যালটির পরিমাণ কম হয় সেক্ষেত্রে সাপার্ড তৈরি হবে সাপার্ডের পরিমাণ 25,000 টাকা এখানে কোনো সাপার্ড নাই এখানে সাপার্ড নাই 2016তে কোনো সাপার্ড নাই রিকুপড এটি একটি গুরুত্বপূর্ণ কাজ শর্ট ওয়ার্কিংস রিকুপড শর্ট ওয়ার্কিংস রিকুপড রিকুপ মানে পূরণ করা কোনো বছরে যদি কোনো ঘাটতি দেখা দেয় তাহলে সেই ঘাটতি পরবর্তী একাধিক বছরে পূরণ করা যাবে আমরা দেখব কোশ্চেনে কত বছর এটি পূরণ করার কথা বলা হয়েছে দেখো প্লিজ তোমরা 3 নম্বর লাইন এটা বলে দিয়েছে রিকুপ শর্ট ওয়ার্কিং ডিউরিং দ্য ফার্স্ট 3 ইয়ার্স শর্ট ওয়ার্কিংসকে রিকুপ করা যাবে শর্ট ওয়ার্কিংসে রিকুপ করা যাবে প্রথম 3 বছরে কি বলেছে শিক্ষার্থীরা প্রথম 3 বছরে অর্থাৎ আমাদের শর্ট ওয়ার্কিংস হয়েছে 25,000 প্রথম 3 বছর মানে 1 2 3 এখানে সে রিকুপ করা যাবে না তাহলে আমরা একটু দেখি রিকুপ করা যায় কতটুক আমরা এখানে রিকুপ করতে পেরেছি 5,000 কারণ আমাদের এক্সেস আছে 5,000 রিকুপ করতে পারবো কত বলো মেয়েরা 5,000 পরের বছর করতে পারবো কত 10,000 তাহলে 5 আর 10 15,000 তাহলে রিকুপ করা যাবে না কতটুকু আমাদের টাইম কিন্তু শেষ কারণ রিকুপের
বছর শেষ রিকুপ বলেছে 3 বছরে পূরণ করা যাবে। কয় বছরে? শিক্ষার্থীরা একটু খেয়াল করো, 3 বছরে পূরণ করা যাবে, কিন্তু আমাদের 3 বছর কি হয়েছে? শেষ। 3 বছর যদি শেষ হয়ে যায় তাহলে আমরা পরবর্তী বছরে আর পূরণ করতে পারবো না, কারণ পরবর্তী বছরে আমাদের এক্সেস 30,000 ছিল, অনেক টাকা ছিল, কিন্তু এটি পূরণ করা সম্ভব হয়নি। কারণ কি? কারণ হচ্ছে মেয়াদ শেষ। মেয়াদ শেষ হয়ে গেলে আর পূরণ করা যাবে না। আমাদের মেয়াদ শেষ, আমাদের পূরণ হয়েছে 5,000 আর 10,000 15,000, তাহলে পূরণ করা যায়নি কত হাজার? 10,000। এটাকে বলে রিটেন হব, এটাকে বলা হয় শর্ট ওয়ার্কিংস রিটেন হব। এটা লস হয়ে গেল, শর্ট ওয়ার্কিংস রিটেন হব। এটা আমাদের কি হয়ে গেল মেয়েরা? লস হয়ে গেল 10,000। ঠিক যে বছরে রিকভারি মেয়াদ শেষ সেই বছর এটা বসিয়ে দিতে হবে। মেয়েরা আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা আরেকটা কলাম আছে, সেটা হচ্ছে অ্যামাউন্ট পেয়েবল। আমাদের জায়গা নাই, আমরা দিই নাই, আমাদের প্রতি বছরে প্রদান করতে হবে মিনিমাম রেন্ট কত? এখানে আছে 30,000, 30,000, 30,000, 30,000। এই 3 বছরে 30,000ই পাবে, কারণ এক্সেস টাকা রিকভারির জন্য চলে গিয়েছে। আর চতুর্থ বছরে এসে অ্যামাউন্ট পেয়েবলে চলে যাবে 60,000 টাকা, কারণ চতুর্থ বছরে রিকভারির আর প্রয়োজন হয়নি। মেয়েরা তোমরা তালিকাটা তারপরও বই থেকে সুন্দর করে দেখে নিও। আমি এখন তোমাদের জাবেদাগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের এখন জার্নাল নিয়ে আলোচনা করব। জার্নাল করার ক্ষেত্রে 2টি পদ্ধতি বিদ্যমান। পরীক্ষায় তোমাদের অঙ্ক রিকোয়ারমেন্ট দেখে তোমাদের বুঝতে হবে তুমি কোন পদ্ধতি অ্যাপ্লাই করবে। আমি তোমাদেরকে 2টি পদ্ধতি শিখিয়ে দিব। আজ হয়তো একটি পদ্ধতি করাতে পারবো সময় স্বল্পতার কারণে, বাকি পদ্ধতি ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের করিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তাকাও যে আমাদের প্রথম পদ্ধতি নো সেপারেট মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট হিসাবের বইতে খোলা হবে না। আবার বলছি, মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট হিসাবের বইতে খোলা হবে না, অর্থাৎ জাবেদায় মিনিমাম রেন্ট আসবে না। তাহলে আমরা কিভাবে শিখব, কিভাবে করব? জার্নালের দিকে একটু লক্ষ্য করি। জার্নালের শখ তোমরা জানো। লেখাগুলো তোমরা জানো, ডেট, অ্যাকাউন্ট টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট। তোমরা দেখো প্রথম বছরে আমাদের কি হয়েছিল? আমাদের মিনিমাম রেন্ট ছিল 30,000, রয়্যালটি হয়েছিল 5,000। তাহলে কি হলো? আমাদের 25,000 ঘাটতি হলো। তাহলে জার্নালটা কি হবে বলো? 2013। জাবেদা কি হবে বলো মেয়েরা? রয়্যালটি ডেবিট। রয়্যালটি সব সময় ডেবিট হবে, কারণ রয়্যালটি একটা নামিক হিসাব, এটি যেহেতু ব্যয়, এখানে ডেবিট হবে। কত টাকা বলো? 5,000। আর আমাদের ঘাটতি হয়েছিল কত? শর্ট ওয়ার্কিংস। শর্ট ওয়ার্কিংস আমাদের ডেবিট হবে 25,000। মোট আমাদের মিনিমাম রেন্ট 30,000। এই মিনিমাম রেন্টটা কে পাবে? এই টাকাটা কে পাবে? ল্যান্ডলর্ড। টাকাটা কে পাবে? ল্যান্ডলর্ড। ল্যান্ডলর্ড হচ্ছে ভূস্বামী, অর্থাৎ যার সম্পদ ব্যবহার করা হয়েছে তাকে বলা হয় ল্যান্ডলর্ড। টাকাটা কাকে প্রদান করতে হবে? ল্যান্ডলর্ডকে। ল্যান্ডলর্ড যেহেতু পাবে, এটি ব্যবসার জন্য কি একটি দায়। দায় সবসময় কি হয় আমরা জানি? ক্রেডিট হয়। কত টাকা ক্রেডিট করব তার নামে আমরা? 30,000, কারণ সে 30,000 টাকা আমাদের কাছে পাবে। এখন ল্যান্ডলর্ড 30,000 পাবে, ল্যান্ডলর্ডকে 30,000 দিয়ে দিতে হবে। জাবেদা কি হবে? ল্যান্ডলর্ড ডেবিট ক্যাশ, বা ক্যাশ হবে না, ব্যাংক ক্রেডিট।
ল্যান্ডলর্ড ডেবিট ব্যাংক ক্রেডিট কত টাকা? 30,000। ল্যান্ডলর্ড কেন ডেবিট হলো তোমরা জানো, দায় পরিশোধ করলে দায় কমে যায়, এ কারণে ল্যান্ডলর্ড ডেবিট হয়ে যাবে। আর ব্যাংক কেন ক্রেডিট হবে? টাকা চলে গিয়েছে ব্যাংক থেকে, এ কারণে ব্যাংকই ক্রেডিট হয়ে যাবে। আরেকটি জাবেদা হবে, 3টি জাবেদা মোট। এখন দেখো প্লিজ, আমাদের যে রয়্যালটি আছে 5,000, একটা ইনকাম সামারিতে চলে যাবে। তা এটা কোথায় যাবে? ইনকাম সামারিতে, কারণ এটি একটি নামিক হিসাব, ব্যবসার ব্যয় বা খরচ, এ কারণে এটা কোথায় চলে যাবে? নামিক হিসাব হিসাবে ইনকাম সামারিতে। তাহলে আমরা কি লিখব? ইনকাম সামারি ডেবিট। আর ক্রেডিট হবে কি প্লিজ? খেয়াল করো মেয়ে স্টুডেন্টরা, রয়্যালটি ক্রেডিট। কত টাকা? রয়্যালটির সমপরিমাণ টাকা। রয়্যালটি কত টাকা? 5,000 টাকা। তাহলে ইনকাম সামারি ডেবিট, রয়্যালটি ক্রেডিট কত টাকা? 5,000 টাকা। আমি আবার আলোচনা করি বিষয়টা। প্রতিটা ক্ষেত্রে 3টা করে জাবেদা হবে। এক্ষেত্রে আমাদের রয়্যালটি ছিল 5,000, মালিককে দিতে হবে 30,000, ঘাটতি হলো 25,000। তাহলে রয়্যালটি একটি ব্যয়, এ কারণে ডেবিট। ঘাটতি একটা ক্ষতি, এ কারণে ডেবিট। মালিক মানে ল্যান্ডলর্ডকে প্রদান করতে হবে, এটি একটি দায়, দায় হিসাবে এটি কী হবে? ক্রেডিট। তাহলে জাবেদাটা কী হবে? রয়্যালটি অ্যাকাউন্ট ডেবিট, শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট ডেবিট, ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট ক্রেডিট। 2 নম্বর জাবেদা, ল্যান্ডলর্ডকে যখন ক্রেডিট করেছে আবার দায় সৃষ্টি হলো, এখন এটা আমাদের প্রদান করে দিতে হবে। এটা যদি আমি পরিশোধ করে দিই তাহলে কি হবে? দায় কমে যাবে। জাবেদা হবে ল্যান্ডলর্ড ডেবিট, দায় কমে গিয়েছে, ব্যাংক ক্রেডিট, কারণ টাকা ব্যাংক থেকে চলে গিয়েছে। 3 নম্বর জাবেদা কি হবে? এই যে রয়্যালটি অ্যাকাউন্ট, এটা একটা নামিক হিসাবে, এটা একটা ব্যবসার ব্যয় বা ক্ষতি। আমরা জানি সকল ব্যয় বা ক্ষতিকে সবসময় ইনকাম সামারিতে ট্রান্সফার করতে হয়। ইনকাম সামারিতে এটা ট্রান্সফার করলে কি হবে? ইনকাম সামারি ডেবিট, রয়্যালটি ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে এই পর্যন্তই। আশা করি তোমরা ক্লাসটা বুঝেছো। যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে, আমাকে জানাবে। ক্লাসগুলো যেন ইফেক্টিভ হয় সেই হিসাবে তোমরা আমাকে পরামর্শ দিবে, তোমাদের মতামতগুলো জানাবে এবং ক্লাসে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে সেটা আমাকে জানাবে, যাতে ক্লাসগুলো করে তোমরা উপকৃত হও। আমিও চেষ্টা করব ক্লাসগুলো ইফেক্টিভ করতে ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।